অ্যাস্থমা বা অ্যাজমা এই শব্দটি শুনলেই মনে হয় যে সারা জীবন মনে হয় ভুগতে হবে। হ্যাঁ, হয়তো ভুগতে হতে পারে, শিশুরাও ভোগে, কিন্তু এই রোগ নিয়েও ভালো থাকা যায়। এই বিষয় নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি নিমাই পান্ডা, আপনারা দেখছেন কলকাতা টিভি। আর আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্তা দে। নমস্কার, আপনাকে স্বাগত। প্রথমেই প্রশ্ন যে অ্যাজমা কেন হয়? অ্যাজমা অথবা রিঅ্যাক্টিভ এয়ারওয়েজ যেটা বলে, সেটা হচ্ছে আমাদের ফুসফুসে স্মল এয়ারওয়েজ যেটা রয়েছে, কারণ আমাদের বড় শ্বাসনালী থেকে মেজো, সেজো, ক্ষুদ্র, এই ক্ষুদ্র শ্বাসনালীর যেখানে রিয়াকশন হয়, সেই শ্বাসনালীগুলো বন্ধ হয়ে যায়। সেই রিয়াকশন হতে পারে এনভায়রনমেন্ট থেকে, পলিউশন থেকে, অ্যালার্জি থেকে, ঠান্ডা থেকে, ভাইরাস থেকে। তো সেই ক্ষুদ্র শ্বাসনালীগুলো যখন স্প্যাজমে চলে যায়, তখন আমাদের ফুসফুসে ইনাফ হাওয়া যায় না, তখনই শ্বাসকষ্ট বা এই ধরনের যেটা আমরা অ্যাজমা হিসেবে জানি সেইটা হয়। অ্যাজমা শিশুদের মধ্যে কত সংখ্যক হয় বা পার্সেন্টেজ ভাবা হয়? যদি আমরা পার্সেন্টেজের থেকেও বেশি হয় বলে, আমরা যদি 10টা বাচ্চা দেখি পিডিয়াট্রিক আউটডোরে, তার মধ্যে 2 থেকে 3টে বাচ্চার কিন্তু এই রোগের কিছু না কিছু প্রক্রিয়া থাকতে পারে শরীরে। সেটা হতে পারে সে কোনো দিন ঠান্ডা লাগলে প্রচণ্ড কাশে, বা রাতে কাশির চোটে ঘুমোতে পারে না, বা তার বুকে ঘর ঘর আওয়াজ হয়, বা সাঁই সাঁই আওয়াজ হয়। এগুলো সবসময় অ্যাজমা হিসেবে চিহ্নিত হয় না, প্রবলেম সেখানেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড প্রেভালেন্স ইন অ্যাজমা মোটামুটি 20 থেকে 30% স্কুল গোয়িং বাচ্চাদের মধ্যে কোনো না কোনোবার ইনহেলার ইউজ করা বা নেবুলাইজার ইউজ করতে হয়েছে। এই অ্যাজমা হলে এটা কি সারা জীবন বয়ে বেড়াতে হয়? শিশুদের ক্ষেত্রে কিন্তু তা নয়, সেটাই সব থেকে আশাজনক যে শিশুদের ক্ষেত্রে এই অ্যাজমা ব্যাপারটা খানিকটা কন্ট্রোলেবল ও কিউরেবল। কারণ এটা দেখা যাচ্ছে যে শিশুদের তো বিভিন্ন ভাইরাসের সাথে পরিচয় হয়, এবং শিশুদের ইমিউন সিস্টেম ম্যাচিওর নয়। অতএব প্রথম ভাইরাসের সাথেই যখন তাদের পরিচয় হয়, তখন তাদের এই এয়ারওয়েজগুলো বেশি রিঅ্যাক্টিভ হয়ে ওঠে। টাইমের সাথে সুচিকিৎসার দ্বারা যদি আমরা এয়ারওয়েজগুলোকে রিমডেলিং করা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা দেখি কিন্তু যে এই বাচ্চারা অনেকেরই ইনহেলার আর পরবর্তীকালে লাগে না। কিন্তু সঠিক চিকিৎসা মানে হচ্ছে যে এই অ্যাজমাকে সুচিহ্নিত করা এবং প্রয়োজন মতো ইনহেলার ব্যবহার করা। সেইটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি ঠিক সময়ে, তাহলে বাচ্চারা এই ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, তো এটা এক ধরনের, এবং অ্যালার্জি ডিসঅর্ডার, সেটা কিন্তু অনেকটাই তারা কাটিয়ে ওঠে। এটা প্রচলিত কথা আছে যে ইনহেলার ব্যবহার করা মানে তার প্রতি একটা আসক্তি চলে আসে। এটা তো ইনহেলার তো কোনো নেশাগ্রস্ত জিনিস নয়, বা এর মধ্যে কোনো মাদক দ্রব্য নেই, তো ডিপেন্ডেন্স হওয়ার কোনো প্রশ্নই নেই। বরঞ্চ দেখা গেছে যে ইনহেলার ব্যবহার করলে, সঠিকভাবে ব্যবহার করলে, বাচ্চারা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি ধরুন একটা বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে, আপনি একজন ডাক্তারের কাছে গেলেন। শ্বাসকষ্টের একমাত্র এই ধরনের শ্বাসকষ্টের চিকিৎসা হচ্ছে স্যালবিউটামল জাতীয় ওষুধ দিয়ে। আপনি যদি মুখে সেই স্যালবিউটামল ওষুধটা দেন, তাহলে একটা ধরুন 5 বছরের বাচ্চার সারাদিনে 4 মিলিগ্রাম কি 5 মিলিগ্রাম স্যালবিউটামল লাগবে ওরালি খেতে হলে। কিন্তু যদি আমি ইনহেলার দিই, সেটা কিন্তু আমার 100 মাইক্রোগ্রামেই কাজ হয়ে যেতে পারে। তো একটা 4 মিলিগ্রাম বা 5 মিলিগ্রামের এগেনস্টে আমি 100 মাইক্রোগ্রাম আমি 4 বার দিচ্ছি। সেটা হচ্ছে কত কম ডোজ, সেটা বুঝতে পারছেন। আমাদের গায়ে পুড়ে গেলে আমরা গায়ে মলম লাগাই, এটা টপিক্যাল ইউজ। চোখে ইনফেকশন হলে আমরা চোখে ড্রপ দিই, কিন্তু লাংসে যখন সমস্যা হয়, আমরা মুখে ওষুধ খেয়ে সেটা সারা শরীরের মধ্যে যাবে, প্রক্রিয়া করবে, সাইড এফেক্ট করবে, তারপর লাংসে আসবে। কিন্তু আমরা যখন ইনহেলারটা দিই, সেটা ডাইরেক্ট লাংসে গিয়ে ডিপোজিট হচ্ছে, ডাইরেক্ট লাংসে কাজ করছে, বাচ্চা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে উইদাউট এনি সাইড এফেক্টস। অনেকে বলেন যে স্টেরয়েড থাকে, তার জন্য অসুবিধা হতে পারে। এই যে স্টেরয়েড অ্যাগেন মাইক্রোগ্রাম ডোজ। ধরুন আমি এই সেম একটি অ্যাজম্যাটিক বাচ্চার কথা, 5 বছরের শিশু, 20 কেজি তার ওজন ধরলাম। তার কিন্তু ভালো হতে গেলে, খুব সিভিয়ার অ্যাজমা হয়েছে, 20 মিলিগ্রাম ওরাল স্টেরয়েড খেতে লাগবে। কিন্তু যদি আমি ইনহেল দিই, তাহলে 20 মিলিগ্রাম নয়, 200 মাইক্রোগ্রাম, মানে 20 মিলিগ্রামের
কত কম শতাংশ সেটা বুঝতে পারছেন। সো ওই মাইক্রোগ্রাম ডোজটা আপনি 100 গুণ অ্যামাউন্টে ওরালি খেলে তার সাইড এফেক্ট আছে, কিন্তু ওই দেখা গেছে যে ইনহেল কর্টিকোস্টেরয়েড, প্রচুর স্টাডি করা হয়েছে, ইনহেল কর্টিকোস্টেরয়েডস মানে যে স্টেরয়েড গিয়ে ডাইরেক্ট লাংসে যাচ্ছে সেটা বেশিরভাগ লাংসের যে ওই মিউকোজা তার উপরে কাজ করছে। ব্লাডে যেটুকু যাচ্ছে সেটা আরও কম শতাংশ, সেটার কোনো সাইড এফেক্টই থাকছে না। কিন্তু যদি আমরা এলোপাথারি ওরাল স্টেরয়েড দিই, যেটা আমরা অনেক সময় না বুঝেও বাবা মারা কিন্তু খাইয়ে দিচ্ছে, অনেক সময় রিপিট প্রেসক্রিপশনও করে খাইয়ে দিচ্ছে, সেটা বাচ্চাদের ক্ষতি করে এবং সেটা একদমই করা উচিত না। তাহলে ইনহেলার যারা ব্যবহার করতে বাধ্য হবেন তারা কি উপায়ে ব্যবহার করবে যাতে ক্ষতিটা কম হয়? ইনহেলার যাদের ব্যবহার করা দরকার তাদের ডেফিনেটলি সঠিক ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে হবে। ইনহেলার দু প্রকারের, যে মানে জেনারেলি আমরা স্পিকিং, একটা হচ্ছে আমরা বলি প্রিভেন্টার আর একটা বলি রিলিভার। প্রিভেন্টার গ্রুপ অফ ইনহেলার কি করে, রেগুলার সিমটম ছাড়াও নিতে হয়, যাদের বারবার অনেকে শুনছেন সর্দি কাশি হচ্ছে, স্কুলে যেতে পারছে না, স্কুল মিস হচ্ছে, বারবার ডাক্তারের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যেগুলো আরও বেশি ক্ষতিকর। কিন্তু যখন আমরা এই প্রিভেন্টিভ ইনহেলার দিচ্ছি, ওর কাজ হচ্ছে লাংসটাকে প্রোটেক্ট করে রাখা, লাংসের মিউকোসাটাকে এমন তৈরি করা যাতে চট করে এটা উত্তেজিত না হয়ে যায়, রিঅ্যাক্টিভ না হয়ে যায়, চট করে স্প্যাজমে না চলে যায়। সো প্রিভেন্টার আপনার নাম্বার অফ অ্যাটাকসটা কমিয়ে দেবে। আর রিলিভার হচ্ছে সেই ইনহেলার যেটা যখন লাংসটা স্প্যাজমে চলে যাবে ওই স্প্যাজম থেকে আপনাকে মুক্তি দেবে। তখন ওটা বারবার করে নিতে হবে, যখন অ্যাকিউট প্রবলেম হবে ওটা বারবার করে নিতে হবে যতক্ষণ না আরাম পাওয়া যায়। বাচ্চারা নিজেরাই অনেক সময় বলে আমাকে ওটা আরও দাও যাতে করে আমি ভালো হই। তো এই সঠিক মাত্রায় সঠিক ইনহেলার ঠিকভাবে যদি কেউ নেয় আর ফলো আপে থাকে তাহলে কিন্তু সে ডেফিনেটলি রোগমুক্ত হবে। আর আমাদের যেটা নিয়ম, আমাদের যে অ্যাজমা ট্রিটমেন্ট প্রোটোকল বলা হয়, যে এভরি 3 মান্থস আমরা আবার ট্রিটমেন্টটাকে রিভিউ করব, সে ভালো হচ্ছে না সে ভালো হচ্ছে না, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টকে মডিফাই করব। দরকার মতো টেস্টিং আরও দরকার হলে করব, কিন্তু ঠিকভাবে টেস্ট করলে সঠিক পদক্ষেপ নিয়ে চললে কিন্তু মুক্তি সম্ভব এই রোগ থেকে। শেষ প্রশ্ন, অ্যাজমাতে আক্রান্ত কোনো শিশু যাতে ভালো থাকে বছরভর, তার জন্য কি কি নিয়ম পালন করে চলবে? প্রথমত বলি, অ্যাজমা যে আক্রান্ত শিশু তাকে অন্যভাবে দেখবেন না, সে আরও 5টা বাচ্চার মতোই একই রকম। শুধু তাকে দেখে নিতে হবে যে আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন বা শিশুরোগ বিশেষজ্ঞকে দেখাচ্ছেন তিনি নিশ্চয়ই আইডেন্টিফাই করে ফেলবে যে তার প্রিভেন্টার ইনহেলার লাগবে কিনা, তার অ্যালার্জিক কোনো কম্পোনেন্ট আছে কিনা, তার উত্তেজক কী, কখনো কোনো বাচ্চা অত্যধিক হাসলে কাশতে শুরু করে, কেউ এক্সারসাইজ বেশি করলে তার শ্বাসকষ্ট, এইগুলোকে বলি ট্রিগার্স আমরা। তো আপনার বাচ্চার কোন ট্রিগার, সেই অনুযায়ী আপনি সেই ট্রিগারগুলোকে কমান। যেমন কোনো বাচ্চা ফুলের মধ্যে গেলে তার হাঁচি শুরু হয়ে গেল, বসন্তকালে রেণু থেকে সমস্যা হয়, পোলেন অ্যালার্জি হয়। তো ইউ শুড নো ইয়োর ওন ট্রিগার্স, মানে বাচ্চার ট্রিগারটা যেন সে নিজে জানে, সেগুলো তখন সে এনভায়রনমেন্ট থেকে অ্যাভয়েড করতে পারবে। এনভায়রনমেন্টের থেকে যখন সে অ্যাভয়েড করতে পারবে তখন সে কিন্তু সুস্থ থাকতে পারবে। এটা প্রথমত। তাকে আর 5টা বাচ্চার মতো ট্রিট করুন। কোনো এক্সারসাইজ তার করতে পারবে না, খেলা করতে পারবে না, ক্যারাটে করতে পারবে না, ডান্স করতে পারবে না নয়, সব কিছু সে করতে পারবে। দরকার মতো ইনহেলারটা কাছে রাখুন। স্কুলে লুকোবেন না, স্কুলে সবসময় টিচারদের জানিয়ে দেওয়া উচিত যে তার ইনহেলার ব্যবহার হয়, যাতে প্যারেন্টসরা সঙ্গে অনেক সময় ব্যাগে ইনহেলার দিয়ে থাকে। এবং বেশিরভাগ স্কুল এখন এই ব্যাপারে খুব ওপেন মাইন্ডেড, এবং এই ব্যাপারে কোনো ডিসক্রিমিনেট করার একটা বাচ্চাকে কোনো জায়গাই নেই। ধন্যবাদ আপনাকে, ডক্টর সংযুক্তা দে, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি সুন্দর করে বোঝালেন যে শিশুদের অ্যাজমা হলেও ভালো থাকা যায়, আর এই রোগে কিছুদিনের পরে অনেকে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনারা দেখছেন কলকাতা টিভি, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনারা কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।